কাহিনী শুরু হয় গিলবার্ট নামে এক ব্যক্তিকে নিয়ে, যে আদালতে শুনানির জন্য উপস্থিত হয়েছিল। সে ব্যাংকে চেক জালিয়াতি করেছিল, যার কারণে তাকে 18 মাসের কারাদণ্ড দেওয়া হয়। গিলবার্ট জেলে বন্দী হয়, কিন্তু মাত্র 6 মাসের মাথায় সে জেল থেকে পালিয়ে কানাডার সীমান্ত পেরিয়ে যায়। কানাডায় পৌঁছে সে আইসক্রিম বিক্রির কাজ খুঁজতে থাকে। তবে কাজ পাওয়ার জন্য তাকে পরিচয়পত্র দেখাতে হবে, কিন্তু গিলবার্টের কাছে কোনো পরিচয়পত্র ছিল না। হতাশ হয়ে সে সেখান থেকে চলে যায়। পথে তার দেখা হয় এক ভিখারির সঙ্গে। গিলবার্ট মাত্র $2 বিনিময়ে ওই ভিখারির পরিচয়পত্র কিনে নেয়। এখন থেকে তার নাম হয়ে যায় রবার্ট। এরপর সে আইসক্রিম কোম্পানিকে তার নতুন পরিচয়পত্র দেখায়। সেই সন্ধ্যায় সে একটি আশ্রমে যায়, যেখানে দূর দূরান্ত থেকে আসা মানুষদের থাকার জায়গা দেওয়া হয়। অনেকবার দরজা খটখটানোর পর আন্দিয়া নামে এক মেয়ে দরজা খোলে। সেদিন রাতে গিলবার্ট সেখানেই থাকে। পরের দিন সকালে সে আইসক্রিম বিক্রির কাজ শুরু করে এবং টাকা রোজগার করতে থাকে। তবে দুর্ভাগ্যবশত তার চাকরি বেশি দিন টেকেনি, কারণ কিছুদিনের মধ্যেই আইসক্রিম কোম্পানি দেউলিয়া হয়ে যায়। নিজের দুঃখ ভুলতে সে একদিন একটি বারে যায় মদ খাওয়ার জন্য। ওই বারের মালিক ছিল টমি নামে এক গ্যাংস্টার, যাকে পুলিশের খুঁজে বের করার চেষ্টা ছিল, কিন্তু তার বিরুদ্ধে পুলিশের হাতে কোনো প্রমাণ ছিল না। একজন পুলিশ অফিসার গিলবার্ট সিন্ডলস বাইরে বের হচ্ছিলেন। ঠিক তখনই তিনি টমির পিছু নেওয়ার উদ্দেশ্যে সেখানে এসেছিলেন। অন্যদিকে গিলবার্ট বাড়ি ফিরে তার বান্ধবী ইন্ডিয়াকে ডেটের জন্য প্রস্তাব দেন। ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসা গড়ে ওঠে এবং কিছুদিন পর তারা একসঙ্গে থাকতে শুরু করে। একদিন গিলবার্ট বাড়ি ফিরে খবরের কাগজে পড়েন যে আমেরিকান সরকার তাকে ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। এই খবর শুনে গিলবার্ট কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন এবং সিদ্ধান্ত নেন যে তিনি ইন্ডিয়াকে পুরো সত্যি কথা জানাবেন। তবে তখন ইন্ডিয়া ওয়াশরুমে ছিল। হঠাৎ তার মুখে এক আলোকিত হাসি ফুটে ওঠে, কারণ সে জানতে পারে যে সে গিলবার্টের সন্তানের মা হতে চলেছে। উত্তেজনায় সে গিলবার্টকে এই সুখবর জানাতে বাইরে আসে, কিন্তু তার আগেই গিলবার্ট জানিয়ে দেয় যে তিনি ব্যবসার কাজে কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছেন। এরপর গিলবার্ট পুলিশের চোখে ধোঁকা দিয়ে ভ্যানকুভারে চলে যান এবং নতুন চাকরির খোঁজ শুরু করেন। কিন্তু কোথাও কাজ না পেয়ে তিনি হতাশ হয়ে পড়েন। ঠিক তখনই তিনি রাস্তার পাশে দেখতে পান দুই ব্যক্তি একটি ট্রাক থেকে টাকা বের করে ব্যাংকে নিয়ে যাচ্ছে। এখানে তার মাথায় এক নতুন ধারণা আসে। এদিকে ইন্ডিয়া গিলবার্টের প্রেগনেন্সির খবর জানতে পেরে তাকে জানানোর চেষ্টা করছিল, কিন্তু গিলবার্টের ইতিমধ্যেই নিজের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। গিলবার্ট একটি দোকানে গিয়ে নিজেকে একজন অভিনেতা হিসেবে পরিচয় দিয়ে বেশ কিছু ছদ্মবেশের পোশাক কিনে ফেলেন। এরপর সিকিউরিটি গার্ডের ছদ্মবেশে ব্যাংকে প্রবেশ করেন এবং ব্যাংক ম্যানেজারের সঙ্গে দেখা করে সিকিউরিটির খোঁজখবর নেন। তিনি ক্যামেরা সার্ভার রুমে প্রবেশ করে প্রয়োজনীয় সমস্ত তথ্য জোগাড় করেন। এছাড়াও তিনি সিলিকন স্কিন দিয়ে মুখ বদলের কৌশল শিখে ফেলেন এবং সেখান থেকে একটি সিলিকন নাক চুরি করেন। অবশেষে ব্যাংকে লুটের দিন আসে। গিলবার্ট ছদ্মবেশে ব্যাংকে প্রবেশ করেন। তিনি জেসিকার টেবিলে গিয়ে একটি কাগজ ধরিয়ে দেন, যাতে লেখা ছিল চিৎকার করো না। এরপর তিনি পকেটে লুকানো বন্দুকটি জেসিকাকে দেখান এবং সব টাকা বের করে দিতে বলেন। জেসিকা ভয়ে সমস্ত টাকা বের করে দেন, কিন্তু সমস্যা হয় টাকাগুলো রাখার জায়গা নিয়ে। তখন জেসিকা নিজের পার্সে টাকাগুলো রাখতে সাহায্য করে। গিলবার্ট তার নকল নাক ঠিকঠাক লাগিয়ে রেখেছিল, তবে হঠাৎ সেটা খুলে যাওয়ায় তার পরিচয় ফাঁস হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু সুযোগ পেয়ে সে দ্রুত সেটি আবার ঠিক করে নেয়। শেষমেশ কাজ শেষ হলে সে দোকানে কাপড় ফিরিয়ে দেয় এবং সব টাকা একটি সুটকেসে ভরে ফেলে। এরপর সে তৎক্ষণাৎ এয়ারপোর্টে পৌঁছায়, কিন্তু এখানে তার জন্য নতুন এক সমস্যা তৈরি হয়। সে দেখে যে সুটকেসটি এক্সরে পরীক্ষা হবে, যার ফলে তার টাকা ধরা পড়ে যেতে পারে। কোনো উপায় না দেখে সে কিছু টাকা নিজের আন্ডারওয়্যারের ভেতরে লুকিয়ে ফেলে এবং আবার চেকিং এরিয়াতে ফিরে যায়। তবে তখনই জানতে পারে যে ডোমেস্টিক ফ্লাইটে এক্সরে চেকিং হয় না। যাই হোক, গিলবার্ট যখন বাড়ি ফিরে আসে তখন আন্দিয়া তার জন্য অপেক্ষা করছিল। তারা তাদের নতুন বাড়িতে যায়, যেটি গিলবার্ট কিছুদিন আগেই কিনেছিল। কিন্তু এবারও সে আন্দিয়াকে তার সত্যটা জানায়নি, বরং মিথ্যা বলে যে সে তার পারিবারিক ব্যবসা দেখাশোনা করছে। অন্যদিকে পুলিশ চুরির তদন্তে ব্যস্ত ছিল। ডিটেকটিভ হফম্যান ধারণা করেছিলেন যে এই চুরির পেছনে গ্যাংস্টার টমির হাত রয়েছে। সিন্ডার পুলিশ কমান্ডারের কাছে টমিকে গ্রেপ্তারের অনুমতি চান, কিন্তু তাদের কাছে কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছিল না। ফলে সিন্ডারকে নিজেই তদন্ত চালিয়ে সত্য উদ্ঘাটন করতে হবে। উল্লেখ্য, গিলবার্টের আরও বড় চুরি করার জন্য আরও টাকার প্রয়োজন ছিল, তাই সে টমি বারে তার সঙ্গে দেখা করতে যায়। গিলবার্ট তাকে পাশের ব্যাংকের দিকে ইশারা করে বলে, আমি 3 মিনিটের মধ্যে এই ব্যাংক থেকে টাকা চুরি করতে পারি। আমি যদি সফল হই তবে তুমি আমাকে $100 লোন দেবে, যা আমি 5 মাসে শোধ করব। টমি রাজি হয়ে যায়। গিলবার্ট ব্যাংকের সামনে গিয়ে একজন কর্মচারীর ছদ্মবেশ ধারণ করে ভেতরে প্রবেশ করে। মাত্র 3 মিনিটের মধ্যে সে টাকা নিয়ে বাড়ির পেছনের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে। টমি যখন দেখলো গিলবার্ট মাত্র 3 মিনিটে ব্যাংক লুট করে ফিরে এসেছে, তার তো চক্ষু চড়ক গাছ। ধীরে ধীরে গিলবার্ট এমনই দক্ষ হয়ে উঠল যে সে বিভিন্ন ছদ্মবেশে বড় বড় চুরিগুলো সম্পন্ন করতে শুরু করলো। চুরি শেষে সে সবসময় ডোমেস্টিক ফ্লাইটে অন্য শহরে পালিয়ে যেত।
যাতে তাকে ধরা না যায়। এই কারণেই সে ফ্লাইং বেন্টিট নামে পরিচিত হয়ে উঠল। এখন পর্যন্ত গিলবার্ট প্রায় 36টি ব্যাংক লুট করেছে এবং এত ধনী হয়ে উঠেছে যে সে অনেক দামি গাড়ি আর ঘড়ি কিনেছে। বাকিটা টাকা সে নিজের লকারে রেখে দিয়েছে। অল্প সময়েই সে এত প্রভাবশালী হয়ে উঠল যে ধনী মানুষের সঙ্গে মেলামেশা শুরু করল। যখন সে টমির ঋণ পরিশোধ করল তখন টমি তাকে একটি জুয়েলারি স্টোর লুট করার প্রস্তাব দিল। অন্যদিকে সিন্ডোজ এখনও টমিকে ধরার জন্য তৎপর। তিনি অভিযানটির নাম দেন প্রজেক্ট ক্যাফে। তার দল টমির প্রতিটি কার্যকলাপের ওপর নজর রাখা শুরু করল। সে কার সঙ্গে দেখা করে, কখন করে। এরপর সিন্ডোজ প্রথমে টমির 2 প্রধান সহযোগী বিশপ এবং ডেভকে ধরার পরিকল্পনা করলেন। তাদের কাছে গিলবার্টের ছবিও ছিল, তবে তারা জানত না যে সে আসলে কে। এদিকে গিলবার্ট তার বাড়িতে ছিল। হঠাৎ আন্দিয়া তার ঘরে এসে উপস্থিত হয়। গিলবার্ট তখন বিছানার ওপর প্রচুর টাকা ছড়িয়ে রেখেছিল। আন্দিয়া তখন অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করল এত টাকা সে কোথা থেকে পেল। গিলবার্ট শেষমেশ স্বীকার করল যে সে ব্যাংক লুট করেছে। তবে আন্দিয়া তাকে প্রমাণ দিতে বলল যে সে কাউকে কোনো ক্ষতি করে না। পরের দিন সকালে গিলবার্ট আন্দিয়াকে নিয়ে একটি ব্যাংকে গেল এবং তার সামনেই ব্যাংক লুট করল। তার এই দক্ষতা দেখে আন্দিয়া বিস্মিত হয়ে গেল। কয়েক মুহূর্তের মধ্যেই গিলবার্ট লুটের টাকা নিয়ে এসে তা আন্দিয়ার হাতে তুলে দিল। বাড়ি ফিরে আন্দিয়া তাকে প্রতিশ্রুতি দিতে বলল যে সে ধরা পড়বে না এবং এক সময় এই কাজ ছেড়ে দেবে। অন্যদিকে টমির বারের বাইরে সিন্ডোজ নজরদারি চালাচ্ছিলেন। ঠিক তখনই গিলবার্ট টমির সঙ্গে দেখা করতে এলো। তারা দুজনে আবার একটি জুয়েলারি স্টোর লুট করার পরিকল্পনা করতে শুরু করল। তখন টমি বিশপকে লুটের সময় গিলবার্টের সঙ্গে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। কিছুক্ষণ পর গিলবার্ট টয়লেটে গেলে সিন্ডোজ তার পেছনে চলে আসে। সিন্ডোজ টমিকেও সতর্ক করে দেয় যে তার বিরুদ্ধে খুব শীঘ্রই গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে। এরপর সিন্ডোজ গিলবার্টকে দেখে সন্দেহ করে, কারণ গিলবার্টের মুখে তখনও সিলিকন লাগানো ছিল। পরে সিন্ডোজ বিভিন্ন কস্টিউম স্টোরে ফোন করে তদন্ত শুরু করে। রাতে হঠাৎ স্যান্ডার্সকে পুলিশ স্টেশন থেকে একটি জরুরি কল আসে। পুলিশ একজনকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে আটক করেছিল। সে আর কেউ নয়, টমির বিশ্বস্ত গুন্ডা ডেভ। অবশেষে ডেভ গিলবার্ট সম্পর্কে সমস্ত সত্য স্বীকার করে। ডেভ জানায় গিলবার্ট তার পরিচয় বদলে রবার্ট নামের জীবনযাপন করছে এবং সেই ফ্লাইং বেন্টিট। ডেভ আরও জানায় গিলবার্ট একটি বড় লুটের পরিকল্পনা করছে। এই তথ্য পেয়ে সিন্ডোজ সঙ্গে সঙ্গে সেই লুটের স্থানে পৌঁছে যায়। সিন্ডোজ প্রথমে সেই দোকানদারের সঙ্গে কথা বলে যেখান থেকে গিলবার্ট ছদ্মবেশের জন্য পোশাক কিনেছিল। এরপর সে স্থানীয় পুলিশকে জানায় যে শহরে আজ চুরি হতে পারে। শহরের সমস্ত ব্যাংকের সামনে পুলিশ মোতায়েন করা হয়। অন্যদিকে গিলবার্ট এবং বিশপ ক্যামেরা সারাইকারীর ছদ্মবেশ ধারণ করে তাদের কাজ শুরু করে। তারা বুঝতেই পারেনি যে তাদের ওপর পুলিশের নজর ছিল। গিলবার্ট একটি জুয়েলারি স্টোরে গিয়ে দোকানদারকে সব গয়না একটি ব্যাগে ভরতে বলে। এদিকে বিশপ দরজার দিকে নজর রাখছিল। হঠাৎ সে সিন্ডোজকে আসতে দেখে। তখন তারা দ্রুত পালিয়ে যায় এবং কোনোরকম পুলিশের নজর এড়িয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত বিশপের অস্ত্র দোকানে ফেলে আসা হয়। এদিকে পুলিশ তাদের পিছু নেওয়া চালিয়ে যায়। গিলবার্ট এবং বিশপ ইউনিফর্ম পরেছিল, যা আরও অনেকে পরেছিল। এই কারণে পুলিশ আসল চোরদের চিনতে পারেনি। কিন্তু সিন্ডোজও কম চতুর ছিল না। সে হঠাৎ ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেয় যাতে মলের সবাই আতঙ্কে পালাতে শুরু করে। এই সুযোগ সিন্ডোজ গিলবার্ট এবং বিশপকে চিনে ফেলে এবং তাদের ধরতে লোক পাঠায়। কিন্তু শেষ পর্যন্ত গিলবার্ট এবং বিশপ তাকে ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে গিলবার্ট আন্দেয়াকে ফোন করে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিতে বলে, কারণ তারা সেদিনই শহর ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা করেছিল। অন্যদিকে বিশপ আবার টমির বাড়ি ফিরে যায়। যখন গিলবার্ট বাড়িতে পৌঁছায় তখন দেখে আন্দেয়ার পেটে তীব্র ব্যথা শুরু হয়েছে এবং যে কোনো সময় তাদের সন্তান জন্ম নিতে পারে। সময় নষ্ট না করে গিলবার্ট তাকে হাসপাতালে নিয়ে যায়, যেখানে আন্দেয়া একটি ছেলের জন্ম দেয়। অন্যদিকে পুলিশ গিলবার্টের বাড়িতে তল্লাশি চালায়, কিন্তু সেখানে কেউ ছিল না। আসলে গিলবার্ট অত্যন্ত বুদ্ধি করে টমির সাহায্যে অন্য বাড়িতে থাকছিল। এদিকে পুলিশ দোকানে পাওয়া অস্ত্রটি নিয়ে তদন্ত শুরু করে, আর গিলবার্ট দূরে কোথাও তার ছেলেকে নিয়ে সুখ শান্তিতে জীবনযাপন করেছিল। গিলবার্ট বর্তমানে কিছুটা অবসর জীবনযাপন করছিল। এই সময় আন্দেয়া আবার গর্ভবতী হয়ে যায়। এরপর একদিন হঠাৎ টমি গিলবার্টের সাথে দেখা করতে আসে। সে গিলবার্টের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চায়, কারণ টমি আবারও তাকে চুরি করতে বাধ্য করতে চেয়েছিল। কিন্তু গিলবার্ট স্পষ্টভাবে চুরি করতে অস্বীকার করে। টমি চলে যাওয়ার পর গিলবার্ট তার সঞ্চিত অর্থ দেখে তাতে প্রায় কিছুই অবশিষ্ট ছিল না। তবু আন্দেয়া তাকে চুরির পথ বেছে নিতে দেয়নি। তবে পরের দিন সকালে যখন আন্দেয়া ঘুমাচ্ছিল, গিলবার্ট একটি চিঠিতে তার ঠিকানা লিখে রেখে বাড়ি থেকে চলে যায়। আন্দেয়ার ঘুম ভাঙার পর সে বুঝতে পারে গিলবার্ট চলে গেছে। ঠিক তখনই ফোন বেজে ওঠে। ফোন ধরলে দেখা যায় সিন্ডোজ গিলবার্টের খোঁজ করছে। আন্দেয়া জানায় যে গিলবার্ট বাড়িতে নেই। এরপর সিন্ডোজ সব এয়ারপোর্টে ফোন করে গিলবার্ট সম্পর্কে জানতে চায়, কিন্তু কোনো কাজ হয় না। এতে কাপ করে সিন্ডোজ একটি সংবাদপত্রে এয়ারলাইন্সের বিজ্ঞাপন দেখে, যা তাদের নজর এড়িয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গেই তার দল সেই এয়ারলাইনের ফ্লাইট নিয়ে তদন্ত শুরু করে। অন্যদিকে গিলবার্ট একটি হোটেলের রুমে তার পরবর্তী পরিকল্পনার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই আন্দেয়ার ফোন আসে।
গিলবার্ট আবারও মিথ্যা বলে তাকে বিকেল 5টায় এয়ারপোর্টে আসতে বলে। এরপর সে আগের মতোই ছদ্মবেশে একটি ব্যাংক লুট করে এবং ব্যাগ ভর্তি টাকা নিয়ে বেরিয়ে আসে। তবে সে দেখে তার মতো পোশাক পরা অনেকেই ব্যাংকে উপস্থিত ছিল। এই কারণে পুলিশ ভুলবশত অন্য একজনকে গ্রেপ্তার করে। সুযোগের সদ্ব্যবহার করে গিলবার্ট বেরিয়ে যায়। সে একটি ট্যাক্সি ডাকতে চায়, কিন্তু আশেপাশে কোনো ট্যাক্সি ছিল না। আসলে পুলিশ সব ট্যাক্সিকে অন্য এলাকায় পাঠিয়ে দিয়েছিল। ঠিক তখনই গিলবার্ট একটি বিক্রয়ের বিজ্ঞাপনযুক্ত গাড়ি দেখে এবং সেটি কিনে পালিয়ে যায়। ইতিমধ্যে সিন্ডোস ব্যাংকে পৌঁছে সবাইকে গিলবার্টের ছবি দেখায়। একজন পুলিশ বলে যে সে গিলবার্টকে গাড়িতে পালাতে দেখেছে। গিলবার্ট এয়ারপোর্টে পৌঁছে চেকিং শেষ করে ভেতরে ঢুকে যায়, কিন্তু তখনও গিলবার্টের পালানোর খবর এয়ারপোর্টে কর্তৃপক্ষের কাছে পৌঁছায়। তারা তৎক্ষণাৎ সিন্ডোসকে খবর দেয়। সিন্ডোস তাদের গিলবার্টের ফ্লাইট থামানোর নির্দেশ দেয়, কিন্তু হপম্যান পরামর্শ দেয় ফ্লাইট ল্যান্ড করার পরই তাকে ধরা ভালো হবে। এরপর তারা হেলিকপ্টার নিয়ে গিলবার্টের পিছু নেয়। এদিকে গিলবার্ট যখন ফ্লাইট থেকে নামলো, তখন আন্দেয়া তাকে নিতে আসে। ঠিক সেই সময় পুলিশ তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে। গিলবার্টকে দ্রুত গ্রেপ্তার করা হয়। সিন্ডোস তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ শুরু করে। আন্দেয়া খুব রেগে গিয়েছিল, কারণ গিলবার্ট তার নেশার সত্ত্বেও চুরি করেছে। যখন সে জানতে পারে গিলবার্টের আসল নামও সে জানে না, তখন সে বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়। গিলবার্টের সঙ্গে দেখা করে এবং জানায় যে তিনি গিলবার্টের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। অবশেষে 59টি ব্যাংক লুটের দায়ে গিলবার্টকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তাহলে গিলবার্ট কি সঠিক শাস্তি পেল, নাকি আপনারা পুরো গল্পে ভাবছিলেন যে যদি সে পালাতে পারত? কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।